Welcome to History Kolkata's audio presentation. 300 বছর আগের কলকাতা। পর্ব 1। প্রায় 300 বছর আগে 1690 সালের বর্ষাকাল, কয়েকটা ছোট বড় জাহাজ পূর্ব দিক থেকে এসে সুতানুটি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। সুতানুটি এখনকার কলকাতা শহরের উত্তর দিকে, এখন যে জায়গাকে বলে মদনমোহনতলা, তার কাছাকাছি। জাহাজগুলির একটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোড়া সৈন্যদের কর্তা ক্যাপ্টেন ব্রক, তাছাড়া কোম্পানির ব্যবসার কর্তা জব চার্নক। এরা নিজেদের ইচ্ছায় এই অঞ্চলে আসছিলেন না। ইংরেজদের তখনও রাজত্ব করবার স্বপ্ন ছিল না। যা ছিল তা হলো চট্টগ্রামে কুটি তৈরি করে ব্যবসা করবার ইচ্ছা। সেখানে মুঘল সেনাপতির হাতে প্রচণ্ড মার খেয়ে তারা সুতানুটির কাছে আশ্রয় খুঁজছিল। 24শে অগস্ট দুপুরবেলায় নৌকাগুলি সুতানুটিতে এসে পৌঁছালো। এই জায়গা ইংরেজদের একেবারে অজানা ছিল না। আগেও তারা এসে ওখানে কিছুদিনের জন্য ছিল, স্থায়ীভাবে থাকবে এ কথা কখনোই ভাবেনি। জব চার্নক এদেশে প্রথম এসেছিলেন 35 বছর আগে। 2 বছর আগে মাদ্রাজে ছিলেন, পরে আবার বাংলায় এলেন। কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক আরও 3 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে ইংরেজদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে। শুধু সুতানুটি নয়, সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর, এই 3 গ্রামে তাদের আধিপত্য। সুতানুটি নাম দেখলেই মনে হয় এটি তাঁতিদের গ্রাম। এখনকার হাটখোলা অঞ্চলকে মোটামুটি বলা চলে তখনকার সুতানুটি। তার দক্ষিণে কলিকাতা, এখনকার ডালহাউসি স্কোয়ার বা বিনয় বাদল দীনেশ বাগ। তার পশ্চিম দিকে তখন ছিল ফোর্ট উইলিয়াম। আরও দক্ষিণে এসে গোবিন্দপুর, অনেকটা তার জঙ্গল। আদি গঙ্গা বা টালির নালা পর্যন্ত চলে গিয়েছে চোর ডাকাতদের থাকবার জায়গা। এখনকার ময়দান তখন বড় বড় গাছের জঙ্গল। তার ভিতর দিয়ে সরু পথ কালীঘাট মন্দিরে যাবার জন্য। ডাকাতের ভয়ে সে রাস্তায় তীর্থযাত্রীদের যাওয়া সহজ ছিল না। বহুদিন পর্যন্ত চোর ডাকাতদের ভয় ছিল। অনেক বছর পরে যখন এসপ্ল্যানেডের কাছে 2-3টি বাড়ি উঠতে আরম্ভ করলো, তখনও ভয় যায়নি। জব চার্নক মারা গেলেন 1693 সালে। তখন সুতানুটি বেশ বৃদ্ধিশীল জায়গা হয়ে উঠেছে। কয়েক বছরের মধ্যে 2টি ঘটনা ঘটল। তার মধ্যে একটি বর্ধমানের একজন বড় জমিদার শোভা সিংহের বিদ্রোহ। ইংরেজরা নবাবকে জানালো এরকম বিদ্রোহ ঘটতে থাকলে তাদের ব্যবসা বাণিজ্যের সর্বনাশ হবে যে, কাজেই তাদের কুটি বাড়ি ইত্যাদি সুরক্ষিত করতে দেওয়া হোক। বিদেশি বাণিজ্যের বাণিজ্য যদি চলতে না পারে তাহলে নবাবেরও ক্ষতি, তার শুল্কের টাকা কম পড়ে যাবে যে। অগত্যা আর্জি মঞ্জুর করা হলো। কিন্তু ইংরেজরা কম ফাঁকিবাজি নয়। তারা তৈরি করে ফেললো বড় একটা দুর্গ। নাম দিল ইংল্যান্ডের তখনকার রাজা উইলিয়ামের নামে ফোর্ট উইলিয়াম। এই দুর্গ কোথায় ছিল? এখন যেখানে জেনারেল পোস্ট অফিস, সেখান থেকে আরম্ভ করে ফেয়ারলি প্লেসের রেলের বুকিং অফিস, সবই ছিল এই দুর্গের মধ্যে। পশ্চিমে হুগলি নদী, উত্তর দিকে দুর্গের প্রাচীর কত দূর গিয়েছিল তার চেষ্টা করলেই জানতে পারবে। লর্ড কার্জন ফুটপাতের উপর প্রায় 8 ইঞ্চি চওড়া লম্বা সোনালি দাগ টেনে দিয়েছিল। ধুলো, কাদা, নর্দমার জল, পানের পিকের তলায় লক্ষ্য করলে এখনো সে দাগ দেখতে পাওয়া যাবে। এখন যে ফোর্ট উইলিয়াম দেখা যায় ময়দানের পশ্চিম দিকে, সে পরে তৈরি হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাঁকিয়ে বসলো বটে, কিন্তু নানা রকম অসুবিধা দেখা দিতে লাগলো।
শেষ পর্যন্ত ঠিক করা হলো কোম্পানির পক্ষ থেকে একটি ছোট দল দিল্লিতে গিয়ে বাদশার সঙ্গে দেখা করবেন। তখন সম্রাট ঔরঙ্গজেব গত হয়েছেন, তার নাতি ফারুকশিয়ার দিল্লির বাদশাহ। সঙ্গে অনেক দামি উপহার নিয়ে দলটি তো দিল্লিতে পৌঁছে গেল। তখন আবার বাদশার বিয়ের কথা হচ্ছে। তিনি এক রাজপুত রাজার মেয়েকে বিয়ে করবেন। বিয়ের আগে কাজের কথা হবার কোনো সম্ভাবনা নেই। ইংরেজদের দলটি দিল্লিতেই বসে রইল, কবে সম্রাটের বিয়ে হবে সেই দিন চেয়ে। কিন্তু বিয়েতেও অসুবিধা, ফারুকশিয়ার অসুখে পড়লেন। দিনটি পিছিয়ে যেতে লাগলো। কোনো হাকিম সম্রাটের অসুখ সারাতে পারলেন না। অবশেষে দরবারে সবাই ভাবলেন, ইংরেজদের দলে তো একজন ডাক্তার রয়েছেন, ডক্টর হ্যামিল্টন। হাকিমদের দিয়ে না হলে একবার বিলিতি ডাক্তারের দৌড় দেখা যাক না। আশ্চর্য ব্যাপার, যে অসুখ কেউ সারাতে পারছিল না, ডক্টর হ্যামিল্টন তা সারিয়ে দিলেন। খুশি হয়ে ফারুকশিয়ার ইংরেজদের কলকাতার কাছে 24টি গ্রামের জমিদারি বকশিস করলেন। তার নাম হচ্ছে 24 পরগনা। 1740 সালে আলীবর্দী খাঁ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন। তিনি বুদ্ধিমান নবাব ছিলেন, কিন্তু তার সময় এ রাজ্যে এক বিপদ দেখা দিল। নাগপুর থেকে মারাঠারা এসে বাংলাদেশ আক্রমণ করল। তাদের রাজা ছিলেন রঘুজি ভোসলা। তিনি অবশ্য আসেননি, তার সেনাপতি ভাস্কর রামকে অর্থাৎ ভাস্কর পণ্ডিতকে পাঠিয়েছিলেন। নৌকা দিয়ে পোল তৈরি করে মারাঠারা মুর্শিদাবাদ গিয়েছিল। সেখানে ধনী জগৎ শেঠের বাড়ি লুট করেছিল। ললাকে বলতো অন্তত 2.5 কোটি টাকা সেখান থেকে মারাঠারা পেয়েছিল। বর্গির হাঙ্গামায় বাংলা ছাড়খাড় হয়েছিল, কিন্তু বর্গিরা গঙ্গা পার হয়ে কলকাতা আক্রমণ করেনি। নদীর ধারে ইংরেজদের কামান সাজানো ছিল। তারা বুঝতে পেরেছিল নৌকায় কলকাতায় আসবার চেষ্টা করলে তোপের মুখে পড়ে তাদের সর্বনাশ হবে। বর্গিরা কলকাতায় এলো না বটে, কিন্তু শহরের লোকদের ভয়ের অবধি ছিল না। মারাঠারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে আসত। তাদের আশ্বারোহী আটকাবার জন্য শহরের ধনী ব্যবসায়ীরা চাঁদা তুলে কলকাতার চারিদিকে খাল খুঁড়তে আরম্ভ করেছিল। তাদের ইচ্ছা ছিল গঙ্গা থেকে খাল কেটে সমস্ত শহরকে ঘিরে ফেলা হবে, তাহলে শত্রুর ঘোড়া ঢুকতে পারবে না। এই খাল কাটা শেষ হয়নি। উত্তরে শহর পরিক্রমা করে এই খাল এখনকার এন্টালি বাজারের কাছাকাছি এসে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে ভাস্কর পণ্ডিতের মৃত্যু হলো। আলীবর্দী তার সঙ্গে আলোচনা করবেন বলে সবাই ডেকে তাকে খুন করালেন। মারাঠারা দেশে ফিরে গেল। মারাঠারা কলকাতায় এলো না। গঙ্গার পশ্চিমে ব্যবসার বড় জায়গা ছিল। সেসব জায়গা থেকে ব্যবসায়ীরা অনেকে এসে কলকাতায় জড়ো হতে লাগলেন। ইংরেজদের কামানের আশ্রয়ে কলকাতা তখন নিরাপদ জায়গা। এইসব কারণে ইংরেজদের নাম ডাক বেড়ে গেল। কলকাতা শহরও বাড়তে লাগলো। কয়েক বছর পরে অন্য দিক থেকে ইংরেজদের বিপদ দেখা দিল। বুড়ো নবাব আলীবর্দী খান মারা গেলেন। তখন 1756 সাল। তারপর নবাব হলেন তার মেয়ের ছেলে সিরাজউদ্দৌলা। বছর 20 বয়স। সাহসের অভাব ছিল না, কিন্তু অন্য দোষ ছিল। তাছাড়া রাজনীতি যে ভালো বুঝতেন তা নয়। তিনি নবাব হবার কিছুদিন পরে ইংরেজদের সঙ্গে তার কলহ আরম্ভ হলো। তার একটি কারণ হলো কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ ইংরেজরা আরও বড় করছিলেন। চন্দননগরের ফরাসিদের দুর্গ ফোর্ট অরলেয়াকেও মজবুত করা হচ্ছিল। নবাব দুই পক্ষেই লিখেছিলেন যে তাদের কাজ খুব বেআইনি হচ্ছে, তাড়াতাড়ি যা করছো ভেঙে ফেলো।
ফরাসিরাও ভালো মানুষের মতো চিঠি লিখলেন যে, নবাব ভুল শুনছেন, আমরা কোনো দুর্গ করছি না, আমরা সামান্য মেরামত করছি মাত্র। ইংরেজদের জবাব ছিল অন্যরকম। তাদের বক্তব্য, দিনকাল খারাপ, চারিদিকে বিশৃঙ্খলা, শক্তি বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই উত্তরে নবাব খুশি হলেন না। জুন মাসে তিনি অনেক সৈন্য নিয়ে কলকাতা আক্রমণ করলেন, 50,000 সৈন্য নিয়ে। ইংরেজরা পিছু হাঁটতে হাঁটতে দুর্গের মধ্যে আশ্রয় নিল। নবাব তখন দুর্গের চারদিক ঘিরে আক্রমণ চালাতে লাগলেন। ইংরেজদের পক্ষে তাকে ঠেকানো সম্ভব ছিল না। তাদের কেউ কেউ দুর্গের পশ্চিম দিক দিয়ে হুগলি নদীর দিকে নৌকা করে পালিয়েই গেল। দুর্গ অধিকার করে সন্ধ্যার সময় ইংরেজ বন্দীদের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। তখন খুব গরমের সময়, 146 জন বন্দী। পরদিন সকালে দরজা খুলে দেখা গেল মাত্র 23 জন বেঁচে আছে। একে অন্ধকূপ হত্যা বলে। এই ঘটনা কি সত্যি? পণ্ডিতরাও এই নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এই কাহিনী একেবারে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া চলে না। হলওয়েল সাহেব ছিলেন বন্দীদের মধ্যে একজন। তিনি এই ঘটনার দীর্ঘ বিবরণ লিখেছিলেন। হলওয়েলের অবশ্য মিথ্যাবাদী বলে দুর্নামও ছিল। তাছাড়া তিনি ঘটনাটিকে অনেক বাড়িয়ে লিখেছিলেন, কাজেই তার কথা সহজে বিশ্বাস করাই অসুবিধা ছিল। বন্দী অবস্থায় মৃত বলে যত লোকের নাম হলওয়েল করেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ যুদ্ধে মারা গিয়েছিল। একথা অবশ্য প্রমাণ করা সহজ হবে না। কিন্তু চন্দননগরে ফরাসিরা ও হুগলির ওলন্দাজরা তখনই তাদের বড় আপিসকে লিখে জানিয়েছিলেন যে কলকাতায় অবরোধের সময় ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। অনেক ইংরেজ ঘরে বন্দি অবস্থায় নিঃশ্বাস বন্ধ করে মারা গিয়েছে। এসব কথা একসঙ্গে উড়িয়ে দেওয়া চলে না। ফরাসিরা তো ইংরেজদের চিরকালের শত্রু। ওলন্দাজরাও ইংরেজদের বন্ধু ছিল না, কিন্তু তারাও এই কথা বলে গিয়েছে। ইংরেজদের এই বিপদের পরে ইংরেজ বন্দীদের যখন মুক্তি দেওয়া হলো, তখন তারা দক্ষিণে হুগলি নদীর ধারে ফলতা গ্রামে গিয়ে বাস করতে লাগলো। এই খবর যখন মাদ্রাজে পৌঁছালো, তখন মাদ্রাজ সরকার কলকাতায় ইংরেজদের সাহায্যের জন্য ক্যাপ্টেন ক্লাইভ ও একজন নৌ সেনাপতি অ্যাডমিরাল ওয়াটসনকে যুদ্ধের জাহাজ ও সৈন্য নিয়ে ফলতায় পাঠিয়ে দিলেন। তাদের সাহায্যে ইংরেজরা কলকাতা অধিকার করল। তার অল্প কয়েকদিনের মধ্যে দ্রুত বদলে যেতে লাগলো বাংলার ইতিহাসের ধারা।